নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। রিমির ঠোঁট দিয়ে অঝরে রক্ত বেরিয়েই যাচ্ছে। হাতের অবস্থাও খুব একটা ভালো না। রিমি কোনো কিছু করতে পারছে না, শুধু বসে থেকে নিজের চক্ষু জোড়া দিয়ে অজস্র অশ্রু বিসর্জন দিচ্ছে। রিমির চোখের সামনে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাসতেই ওর গা কেঁপে উঠছে। ফ্ল্যাশব্যাক। রিমি আর রোমান রূপার রিসেপশনে গিয়েছিল। রূপা হলো রিমির বেস্ট ফ্রেন্ড। ওর বিয়ের কোনো ফাংশনে রিমি অ্যাটেন্ড করতে পারেনি। পারবে কি করে? রোমান তোকে আসতেই দেয়নি, রিসেপশনেও আসতে দিবে না। কিন্তু রূপার এত জোরাজুরির কাছে হার মেনে রোমান রিমিকে নিয়ে আসে। এসেই তো ঘটে বড় এক বিপত্তি। তার চেয়ে না আসাই মনে হয় শ্রেয় ছিল। রিমি একটা কাতান শাড়ি পরেছে। রিমি দেখতে এমনিই সুন্দর, আর সে হালকা সাজ দিয়েছে যাতে করে ওকে আরো বেশি সুন্দর লাগছে। অনুষ্ঠানে উপস্থিত কিছু ছেলে রিমির দিকে আর চোখে তাকিয়েছিল, যেটা রোমানের চক্ষু গোচর হয়নি। তার উপর ছেলেগুলো বলাবলি করছিল মেয়েটা সেই। এতে রোমানের মেজাজ বিগড়ে যায়। সে সেখানে ছেলেগুলোকে বেধড়ক মারে, এক পর্যায়ে ছেড়ে দেয়, আর রিমিকে নিয়ে অনুষ্ঠান ছেড়ে গাড়িতে নিয়ে এসে বসায়। নিজেও বসে পড়ে আর ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করতে থাকে। রাস্তায় দুজনের একজনও টু শব্দটি পর্যন্ত করেনি। বাসায় পৌঁছতেই রিমিকে গাড়ি থেকে নামিয়ে ওর হাত শক্ত করে চেপে ধরে বাড়ির ভিতরে নিয়ে আসতে লাগে। অনেক রাত হওয়ায় সবাই ঘুমিয়ে পড়েছিল, আর রোমানের কাছে বাড়ির আর একটা চাবি ছিল। তার জন্য কোনো প্রবলেম হয়নি। রিমিকে টেনে একেবারে রুমে নিয়ে এলো রোমান। এসে ওকে বিছানায় ছুঁড়ে মেরে দরজায় লাগিয়ে দিল। আকস্মিক ঘটনায় রিমি ঘাবড়ে গেল। কেন জানি ওর মন বলছিল আজ অনেক বড় বিপদ হতে চলেছে ওর সাথে। রোমান দরজা লাগিয়ে সোজা রিমির দিকে এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরে ওকে টেনে তুলল। এতে রিমি ব্যথায় কুকিয়ে ওঠে। রোমান সেদিকে পাত্তা না দিয়ে কড়া গলায় বলে ওঠে, বেশি বার বেড়েছিস তাই না? কে বলেছে তোকে এই পাতলা শাড়ি পরতে? দেখলি না ছেলেগুলো কিভাবে তোর দিকে তাকিয়েছিল? এত শখ কেন নিজের শরীর অন্যদের দেখানোর? বল। রিমি কোনো রকমে বলে, আমি তো পাতলা শাড়ি পরি না। রিমি ওর পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই রোমান টেবিলে থাকা গ্লাস ছুঁড়ে ফেলে। গ্লাসটা পড়ে টুকরো টুকরো হয়ে যায়। রিমি তো এইদিকে ভয়ে, অন্যদিকে ব্যথায় মুখ দিয়ে কিছু বলতে পারছে না। রোমান রাগে রিমিকে ধাক্কা দিয়ে বাহিরে বেরিয়ে যায়। ধাক্কাটা খুব জোরে মারায় রিমি টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, আর ওর ঠোঁট হাত সেই ভাঙা গ্লাসের টুকরোর সাথে লেগে কেটে যায়। বর্তমানে রিমি অনেক কষ্টে উঠে ড্রেসিং টেবিলের দিকে হাঁটতে লাগলো। ড্রেসিং টেবিলের আয়নায় রিমির চোখ পড়তেও দেখলো ওর ঠোঁটের রক্তগুলো জমাট বেঁধে ঠোঁটটা ফুলে উঠেছে। কান্না করার ফলে রিমির চোখের কাজলটা লেপটে গেছে, চোখ জোড়াও ফুলে গেছে। রিমি আর না ভেবে ড্রেসিং টেবিলের উপরে থাকা ফার্স্ট এইড বক্সটা নিয়ে ওর ঠোঁট আর হাতের রক্তগুলো পরিষ্কার করে ফেললো, সাথে মলমও লাগিয়ে নিল। তারপর আলমারির কাছে গিয়ে আলমারি খুলে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকে গেল। চলুন এবার পরিচিত হয়ে নেওয়া যাক, কে এই রিমি, আবার কে এই রোমান। রিমি হলো আমির শেখ আর আহানা শেখের মেয়ে। রিমিরা দুই বোন। রিমির বড় বোনের নাম রিধি, ওর কয়েক মাস আগে বিয়ে হয়ে গেছে। আর রিমি হলো ছোট, যার বিয়ে হয়েছে রোমানের সাথে। এদিকে রোমান হলো সাজ্জাদ খান আর সায়রা খানের একমাত্র ছেলে। রোমানদের পরিবার হলো যৌথ পরিবার, মানে ওর মা বাবা দাদি চাচা চাচি, তাদের ছেলে মেয়ে ফুপি সবাই মিলে একসাথে থাকে। আপাতত এটুকুই যথেষ্ট, বাকিটা গল্পে ধীরে ধীরে জানতে পারবেন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রিমি। কিছুটা রাগী আর ক্লান্তিতে সে না খেয়েই বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণ বাদে সে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। এদিকে রোমান বারে বসে ড্রিঙ্কস করছে, আর ওই ছেলেগুলোর কথা ভেবে রাগে কটমট করছে। করাটাই স্বাভাবিক। রোমান যে রিমিকে না অন্য কারোর সাথে সহ্য করতে পারে, না কেউ ওর দিকে চোখ তুলে তাকায় সেটা পারে। গ্লাসে চুমুক দিতেই খেয়াল করে ওর গ্লাসের ড্রিঙ্কস শেষ। বাড়ি থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে খানিকটা চেঁচিয়ে বলে, এই আমার গ্লাস ফাঁকা দেখতে পাচ্ছিস না? তাড়াতাড়ি আমার গ্লাসে ড্রিঙ্কস দে। রোমানের চেঁচানো শুনে সামনে থাকা ছেলেটা ঘাবড়ে যায়। সে দ্রুত বোতল থেকে রোমানের গ্লাসে ড্রিঙ্কস ঢেলে দেয়। রোমান গ্লাসে কয়েক চুমুক দিতেই ওর চোখটা হঠাৎ ওর থাকা হাতে ঘড়িটার দিকে যায়। ও খেয়াল করে দেখলো 11:47 বাজে। কি জানি ভেবে ড্রিঙ্কসের গ্লাস হাত থেকে রেখে কোট কোনো রকমে কাঁধে ঝুলিয়ে টলতে টলতে বাহিরে বেরিয়ে আসে।
এসে গাড়ির দরজা খুলে সে ভিতরে বসে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। সামনে তাকিয়ে সবকিছু ঝাপসা দেখতে পায় রোমান, তাই মাথাটা নাড়িয়ে চোখ জোড়া হাত দিয়ে কচলে নেয়। পরে যখন ঘোলাটে ভাব কমে গিয়ে চারিদিকে স্পষ্ট দেখতে পেল, তখন গাড়ি স্টার্ট দিল। আপন গতিতে গাড়ি চালাতে থাকে রোমান। একেবারে বাড়ির গেটের সামনে এসে গাড়িটা দাঁড় করায়। বিড়বিড় করতে করতে সে তার রুমে গিয়ে পৌঁছালো। দরজা লাগিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে কেউ একজন বিছানায় ঘুমিয়ে রয়েছে। রোমান ভালো করে খেয়াল করে দেখল মেয়েটা আর কেউ না, বরং রিমি। রোমান বেডের কাছে গিয়ে হাঁটু গিরে বসলো। রিমিকে ভালো করে দেখতে লাগলো সে। রিমির হাতের দিকে চোখ যেতেই দেখলো হাত ব্যান্ডেজ করা। ব্যান্ডেজের উপরে রক্তগুলো ভেসে উঠেছে। আনমনেই রোমান বলে উঠল, আই এম সরি রিমি, আমি তো তোমাকে হার্ট করতে চাইনি। ওই ছেলেগুলো যেভাবে বলাবলি করছিল, আবার তার উপর অতীতের ঘটনা, দুটো মিলিয়ে আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রিমি, কিন্তু সেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না। যদি তুমিও আমাকে চিট করো, না, এ কিছুতেই আমি হতে দিব না। বলে রোমান সোজা বেলকনিতে গিয়ে সেখানে থাকা রকিং চেয়ারে বসে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। জানালা ভেদ করে আসা রোদটুকু রিমির চোখে পড়তে চোখ মুখ কুঁচকে ফেলে সে। হাত দিয়ে মুখটা আড়াল করতে চাইলেও পারে না, তাই এক প্রকার বাধ্য হয়ে শোয়া থেকে উঠে বসল। চোখ কচলিয়ে আশেপাশে তাকিয়ে কাউকে পেল না, কিন্তু চোখগুলো তো বড্ড অবাধ্য, খুঁজেই চলেছে বারবার। এক প্রকার বিরক্তি নিয়ে রিমি ব্যালকনির দিকে পা বাড়ালো। সেখানে রকিং চেয়ারে বসে থাকা ব্যক্তিটিকে দেখে যেন রিমির চোখজোড়া তৃষ্ণা মেটালো। কিন্তু ব্যালকনির আর রোমানের এই রকম অবস্থা দেখে রিমির কেমন যেন ভয় বিরাজ করতে লাগলো মনে। রোমানের ঘুম ভেঙে গেলে পাশে রিমিকে দেখে এক আকাশ পরিমাণ অবাক হয়, কেননা কাল যে ব্যবহার করেছে তারপরে রিমি যে ওর কাছে আসবে সেটা রোমানের কল্পনার বাহিরে ছিল। কিন্তু রিমিকে দেখে রোমানের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তার ভালোবাসা যে তাকে ভুল না বুঝে তার কাছে এসেছে, এটাই তার কাছে অনেক বড় পাওয়া। রিমি রোমানের মুখের সামনে হাতের তুড়ি বাজিয়ে বলে ওঠে, ও হ্যালো, ওভাবে কি তাকিয়ে আছেন? ভূত প্রেত দেখলেন নাকি আবার? ভূত প্রেত নয়, বরং একটা পরী দেখেছি। কি অপরূপ মায়ায় ভরা তার চেহারা। আপনার কি মাথাটা গেছে, নাকি কাল রাতে বেশি ড্রিঙ্কস করার ফলাফল এটা? কোনটা? হুম, আমার মাথা একদম ঠিক আছে। যদি ঠিকও থাকতো তাহলে আপনি এই দিনে দুপুরে পরী কই দেখলেন শুনি? চোখের সামনে যদি এত রূপসী মেয়ে থাকে তাহলে কি করব বলো? মেয়েটা তো আর পরীর চেয়ে কম না। রিমি চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। রোমান রিমির কর্মকাণ্ডে হু হ্যাঁ করে হেসে দিল। রোমানের এরূপ হাসি দেখে রিমি বলল, কি হলো কি আবার? আপনি এভাবে পাগলের মতো কেন হাসছেন? তোমার কাজ দেখে। বলে আবার অট্ট হাসিতে মেতে উঠল। আমি আবার কি করলাম যে এত হাসা লাগবে আপনার? তুমি নিশ্চয়ই এতক্ষণ আমার কথাটা শুনে পরী খুঁজছিলে। ইয়ে মানে কি তাই তো? রোমান বসা থেকে উঠে সে রিমির পাশ ঘেঁষে দাঁড়ালো। আচমকা এমন হওয়ায় রিমি খানিকটা ঘাবড়ে যায় এবং শুকনো একটা ঢোক গেলে। রিমিকে রোমান তার কাছে টেনে নিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলে, এই যে এই মেয়েটা হলো পরী, আমার ছোট্ট রাজ্যের পরী। রোমানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনার পাগলামি কথাবার্তা আপনার কাছেই রাখুন। এখন আমার প্রশ্নের জবাব দিন তো, বেলকনির এই অবস্থা কি করে? তেমন কিছু না, কাল রাতে মাথায় অনেক রাগ, সাথে কষ্ট হয়েছিল, তাই একের পর এক ড্রিঙ্কসের বোতলগুলো ভেঙেছি। যত সব ন্যাকামো! আমার গাল ওভাবে বুকে হার্ট করে এখন বলতেছে তার রাগ আর কষ্টের জন্য নাকি বোতল ভেঙেছে। লাইক সিরিয়াসলি? আপনি আর কষ্ট, যদি কষ্টটা বুঝতেন তাহলে এভাবে আমাকে কষ্ট দিতেন না, দেওয়ার আগে অনেকবার ভাবতেন। কিছু কি বললে তুমি? কই কিছু বলিনি তো আমি। মনে হলো কিছু বললে। যাই হোক, সার্ভেন্ট ডেকে এগুলো পরিষ্কার করিয়ে নিও, আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম। রিমি দুদিকে মাথা দুলিয়ে হ্যাঁ জবাব দিল। রোমান ওয়াশরুম যেতে রিমি সার্ভেন্টকে ডেকে ব্যালকনি পরিষ্কার করতে বলে নিজে অন্য রুমে ফ্রেশ হতে গেল। ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। খেতে খেতে আহানার চোখ রিমির হাতের দিকে যায়। রিমির হাতে ব্যান্ডেজ দেখে রিমিকে প্রশ্ন করল, রিমি মা, তোমার হাত কেটে গেছে কিভাবে? প্রশ্ন শুনে রিমির কাশি উঠে যায়। হঠাৎ এমন প্রশ্নের সম্মুখীন সে হবে
ভাবতে পারিনি। সে রোমানের দিকে তাকিয়ে দেখলো সে নিশ্চিন্তে বসে খাচ্ছে। তার কাছে কোনো ব্যাপার বলে মনে হচ্ছে না। আসলে আম্মু, কাল রূপার রিসেপশনে গিয়েছিলাম না, ওখানে কাচের গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায়। ওই ভাঙা কাচ হাতের ভেতর ঢুকে এই অবস্থা। আমাকে আগে কেন বলনি? এতটা কেয়ারলেস হলে কি হয়? এরপর থেকে সব সময় খেয়াল রাখবা নিজের, মনে থাকে জানি। হ্যাঁ আম্মু, মনে থাকবে এরপর থেকে। খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে রোমান বলল, আম্মু, আমি তাহলে কাজের জন্য বের হচ্ছি। আচ্ছা বাবা, সাবধানে দেখে যাস। রোমান মুচকি হাসি দিয়ে বেরিয়ে গেল। আর এদিকে সবাই যার যার মতো খাওয়া শেষ করে কাজে ব্যস্ত হয়ে পড়ল। রিমি উপরে যেতে নিলে পেছন থেকে আহানা ডেকে বলল, রিমিমা, তোমার সাথে আমার কিছু কথা আছে, তাই তুমি আগে আমার সাথে আমার রুমে চলো। আচ্ছা চলেন আম্মু। দোতলায় এসে সবার প্রথমে রুমে ঢুকে আহানা দরজা লাগিয়ে দিল। রিমির পাশে গিয়ে বসে বলতে লাগলো, আমি তো তোমার মাই, তাই না? তাহলে আমার থেকে মিথ্যা লুকিও না। আমি কি লুকালাম আপনার থেকে আম্মু? তোমার হাত কিভাবে কেটেছে আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। রোমানের জন্যই তোমার হাত কেটে গেছে, তাই না? না আম্মু, রোমানের জন্য আমার হাত কাটেনি। মিথ্যা কেন বলছো? সত্যিটা বলো। নিজের ছেলে বলে যে তুমি তার নামে আমার কাছে বিচার দিতে পারবা না, বা সে তোমাকে কষ্ট দিলে সেটা বলতে পারবা না, এমনটা কিন্তু নয় রিমি। সরি আম্মু, আমি এই কথা বলে আপনাকে টেনশনে ফেলতে চাই না। সরি বলতে হবে না আর, আমি বুঝতে পেরেছি। আর একটা কথা তোমায় বলি, অবশ্য আমি পুরো কাহিনীটা তোমায় বলতে পারবো না, নিষেধ আছে, বাট সামান্য একটু বলতেই পারি। রিমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কি কাহিনী আম্মু? আসলে আমার ছেলে আগে একদম এরকম ছিল না, কিন্তু তিথি নামের এক মেয়ের জন্য এমন হয়ে গেছে। আমার ছেলের মেয়েদের প্রতি কোনো প্রকার নেশা ছিল না, কিন্তু ও তোমাকে প্রথম থেকে অনেক ভালোবেসে ফেলেছে। প্লিজ, ও রাগের মাথায় কিছু বললে তুমি একটু মানিয়ে নিও। দেখো, তোমার ভালোবাসা পেয়ে অতীতের সব ঘটনাগুলো ভুলে যাবে। কি ঘটনা আম্মু? সরি মা, এটা আমি তোমাকে বলতে পারবো না। রোমান নিষেধ করে দিছে আমায় এই ঘটনাগুলো কাউকে বলতে। যদি জানার বেশি ইচ্ছে থাকে তাহলে রোমানের কাছ থেকেই জেনে নিও। আম্মু প্লিজ, আপনি বলেন আমাকে, রোমান এই বিষয়ে কোনো কিছু জানতে পারবে না। আমাকে জোর করো না রিমি, আমি বলতে পারবো না। প্লিজ আম্মু, আমাকে বলেন ঘটনাটা। আমি পারলে বলতাম, বাট আমি পারবো না। আম্মু প্লিজ। হঠাৎ দরজার পাশ থেকে কেউ একজন উঁচু গলায় বলল, কি হচ্ছে এখানে? কি জানার ব্যাপারে এত রিকোয়েস্ট করা হচ্ছে? রিমি আর আহানা দরজার দিকে তাকিয়ে দেখে রোমান দরজার কাছে দাঁড়িয়ে। রোমান, তুই না অফিসে গেলি কাজে, আবার এলি যে? আসলে আম্মু, আমি একটা ফাইল ভুলে গেছি, সেটাই নিতে এসেছিলাম। বাট যাওয়ার সময় রুমে এত চেঁচামেচি শুনে দাঁড়ালাম। বাই দ্য ওয়ে, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? কই কিছু না তো, তুই তোর কাজে যা, না হলে লেট হয়ে যাবে। হ্যাঁ যাচ্ছি। রোমান রুমে চলে গেলে রিমিও আহানাকে বলে রোমানের পিছু পিছু রুমে চলে আসে। রোমান, আমি আপনার থেকে কিছু জানতে চাই। বলে ফেলো। তিথিকে আর কি এমন ঘটনা যার জন্য আপনি পাল্টে গেছেন? রোমান খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি তিথির কথা কি করে জানলে? ওয়েট, তিথির কথা তো শুধুমাত্র আম্মু জানে, আর কেউ না। তার মানে আম্মু তোমাকে বলেছে, এম আই রাইট? আম্মু আমাকে তিথির ব্যাপারে তেমন কিছুই বলেনি, জাস্ট এটুকু বলেছে তিথির জন্য তোমার পাল্টে যাওয়া। ও ভালোই, আম্মুকে বারবার নিষেধ করার পরেও এতদিন পর তিথির ব্যাপারটা তুলল তাইলে? প্লিজ আম্মুকে ভুল বুঝবেন না, তিনি এইটুকুই বলেছেন, এর বাহিরে আর কিছুই বলেননি। আমি অনেক জোরাজুরির পর এটাই উত্তর দিচ্ছে। যদি আমি জানতে বেশি ইচ্ছুক তাহলে যেন আপনার থেকে জেনে নেই। সে আর কিছুই বলতে পারবে না। আম্মু আর কিছু বলতে না চাওয়ায় আমি আপনার থেকে শুনতে এসেছি বাকিটা। দয়া করে আমাকে সব কিছু খুলে বলুন। রিমি প্লিজ, এখন আমাকে এসব ফালতু বিষয় নিয়ে ডিস্টার্ব করো না তো। এমনি অফিসে কাজের অনেক চাপ, তার উপর ফাইল বাসায় ভুলে ফেলে গেছি। যদি পারো তাইলে ফালতু কথাগুলো স্কিপ করে আমার ফাইলটা খুঁজতে হেল্প করো আমায়, আর না পারলে চুপচাপ বসে থাকো। আচ্ছা, আমি ফাইলটা খুঁজে দিচ্ছি, কিন্তু তার মানে এটা নয় আমি তিথির ব্যাপারে জানার জন্য তোমাকে আর ফোর্স করব না।
রাতে বাসায় আসো, তখন না হয় তোমাকে আবার আক্স করব। বলে রিমি ফাইল খুঁজতে লাগলো। ওদিকে রোমানও আলমারিতে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর দুজনের কেউ ফাইলটা পেল না। রোমান হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। রিমি রোমানকে কিছু বলতে যাবে, তার আগে টেবিলের দিকে চোখ পড়তেই সে সেখানে একটা ফাইল দেখতে পেল। মুখে হাসি বিরাজ করে টেবিল থেকে ফাইলটা নিয়ে যেই রোমানকে দিতে আসবে, ঠিক সেই সময় রিমির শাড়ির আঁচলের সাথে বেঁধে কিছু একটা নিচে পড়ে যায়। রিমি তুলতে নিলে রোমান বসা ছেড়ে দ্রুত এসে নিচে পড়ে যাওয়া ডায়েরিটা তুলে নেয়। রিমি ভ্রু কুঁচকে কতক্ষণ রোমানের দিকে তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করলো, ডায়েরিটা তো আমি তুলছিলাম, তাহলে এভাবে তুলে নেওয়ার মানে কি? আমার ডায়েরি, আমি কি করব না করব, কাকে ধরতে দিব আর না দিব, ইটস টোটালি মাই উইশ। ঠিক আছে, বাট আমি তো জাস্ট তুলছিলাম, আর কিছু তো নয়। আর যাই করো তাই করো, বাট এই ডায়েরিটা কখনো তুমি ধরবে না। এটা আমার পার্সোনাল ডায়েরি। আজ অবধি কেউ এটা ধরার সাহস পায়নি। আশা করি তুমিও ধরবে না। বারে, কেউ ধরার সাহস না পেলেও আমি ধরার রাইট রাখি। আমি আপনার বউ হিসেবে অবশ্যই আপনার পার্সোনাল জিনিস সম্পর্কে জানতে পারি। না, সব রাইট থাকলেও এই রাইটটা নেই তোমার। মাথায় থাকে জানি কথাটা। রিমি কিছু বলতে যাবে, তার আগে রোমান হাত উঁচু করে রিমিকে থামিয়ে দিয়ে নিজে আবার বলল, আমি আর এইটা নিয়ে কোনো প্রকার কথা শুনতে চাচ্ছি না। বলে ডায়েরিটা আলমারিতে গিয়ে রেখে দিল। আমার ফাইলটা। আমার ফাইলটা কি দিবে না? অফিসে যেতে লেট হয়ে যাবে তো। ও সরি, এই নিন আপনার ফাইল। রোমান ফাইল হাতে নিয়ে গড়গড় করে বেরিয়ে গেল, আর রিমি ওর যাওয়ার পানি চেয়ে রইল। তারপর ধপ করে বিছানায় বসে ভাবতে লাগলো, আম্মু বললেন তিথির জন্য রোমানের বদলে যাওয়া। তিথির কথা শুধুমাত্র আম্মুই জানে, আর সেটা কাউকে বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? কি এমন ঘটেছে রোমানের সাথে? কি এমন করলো তিথি? সব গুলিয়ে যাচ্ছে আমার। ওয়েট, রোমানের পার্সোনাল ডায়েরি? হ্যাঁ, রোমান তো বলল ওই ডায়েরি ধরার সাহস আজ অব্দি কেউই পায়নি। আবার আমাকেও বারবার মানা করা হচ্ছিল ধরার জন্য। তার মানে আমার সব প্রশ্নের উত্তর ওই ডায়েরিতে পাবো আমি, পেতেও পারি। রিমি দ্রুত উঠে আলমারির কাছে গিয়ে আলমারি খুলে ডায়েরিটা খুঁজতে লাগলো। সব জামাকাপড় সরিয়েও পেল না, কিন্তু ওর যথেষ্ট খেয়াল আছে রোমান আলমারিতেই ডায়েরিটা রেখেছে। তাহলে ডায়েরিটা কই গেল? আলমারি বন্ধ করতে যাবে, তখন চোখ আলমারির এক কোণায় যায় তার। সেখানকার কাপড় সব সরিয়ে দেখতে পেল একটা ছোট্ট লকার। এই লকারের কথা রিমি জানে না। লকার তো পেলাম, মনে হচ্ছে এটাতেই ডায়েরিটা রাখা, বাট লক তো আমি জানি না। এখন কি হবে? 1 মিনিট। একদিন রোমানের ফাইলগুলোর ভেতরে ছোট কাগজে কিছু সংখ্যা লিখেছিল। আমি দেখা মাত্র রোমান হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেলেছিল। সেটাই ট্রাই করে দেখব, একবার করে দেখি। লকারটার কাছে গিয়ে রিমি মনে করতে থাকলো কি লেখা ছিল। হ্যাঁ, মনে পড়ছে। রিমি ট্রাই করতেই লকারটা খুলে গেল। রিমি তো সেই খুশি, ভিতরে সেই ডায়েরিটাও পেয়ে গেল। ডায়েরি হাতে নিয়ে আলমারি লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। আবার সে পড়ল আর এক বিপদে, ডায়েরিটাতেও লক। এবার বলে ভাবনার মাঝে ডুব দিল। কি হতে পারে লক? না, কিছুতেই ভেবে পারছি না। আম্মুকে একবার আক্স করব। হ্যাঁ, তাই করি, বাট ডাইরেক্ট না করে ইনডাইরেক্টলি করতে হবে। সায়রার রুমের কাছে এসে দরজায় নক করলো রিমি। আম্মু আসতে পারি? সায়রা তখন রুম গোছাচ্ছিল। রিমিকে দেখে মুখে হাসি ফুটিয়ে বলল, নক করার কি আছে, ভিতরে চলে আসো। রোমান কি চলে গেছে? রিমি ভিতরে ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ আম্মু, উনি চলে গেছেন। আম্মু, আমার একটা প্রশ্ন ছিল। বলো। আচ্ছা, রোমান তার পাসওয়ার্ড কি দিতে পারে? মানে তার ভালো লাগার কোনো কিছু নাকি খারাপ, কোনটা আম্মু? হঠাৎ এমন প্রশ্ন যে? না মানে আম্মু, এমনি জানার খুব ইচ্ছে ছিল। খারাপ লাগার জিনিস বলতে তো ওর বেশি কিছু নেই, বাট ও যখন আমার সাথে গল্প করতে আসতো তখন বলতো, আম্মু আজ এই জিনিসটা আমার খারাপ লেগেছে, এটা আমি সব সময় মনে রাখবো। কোনো না কোনো কিছু ভাবেই তো, সেই ক্ষেত্রে সেই খারাপ লাগাটাকে মনে রাখার জন্য হয়তো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারে। আমি শিওর নই। এইটুকুই যথেষ্ট আমার জন্য, ধন্যবাদ। রিমি চলে যেতেই সায়রা বিড়বিড় করে বলল, আমি বুঝতে পারতেছি রোমান তোমাকে কিছু বলেনি, আর বলবে বলে মনে হচ্ছে না, কিন্তু তুমি রোমানের ব্যাপারে জানতে চাও, তাই আমাকে এত কিছু আজ করছো। ভালো, খুব ভালো।
রিমি ডায়েরি নিয়ে ফার্স্টে তিথির নামে লিখে দিল, কিন্তু খুলল না। পরে মনে করতে থাকলো সায়রার বলা কথাগুলো ভালো করে। তারপর অনেক ভেবে সে তিথি আই হেট ইউ দিল, সাথে সাথে খুলে গেল। রিমি যেন হাতে গুপ্তধন পেল, এতটা খুশি সে। ডায়েরি খুলতেই ফার্স্টে বড় বড় করে লেখা তিথি। কয়েক পেজ যেতেই একটা মেয়ের ছবি দেখতে পেল রিমি। ছবিটা দেখে রিমির চোখ ছানা পড়া। মিতু, মিতু ছবি কেন এখানে? মিতুর সাথে রোমানের কি সম্পর্ক? উফ, আবার কি নতুন কাহিনী এটা? কিচ্ছু বুঝতে পারছি না আমি। আম্মুও বলছে না রোমান মানা করেছে বলে, রোমানও কিচ্ছু বলছে না। এখন সব সত্যটা জানার একটাই উপায়, সেটা হলো মিতু। হ্যাঁ, মিতুই পারে একমাত্র আমাকে সব খুলে বলতে। রিমি ডায়েরিটা ঠিক আগের জায়গায় রেখে ফোনটা হাতে নিল। তার মায়ের নাম্বার বের করে ডায়াল করলো। কিছুক্ষণ রিংটোনটা বাজতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। আসসালামু আলাইকুম আম্মুজান। ওয়ালাইকুম আসসালাম আমার সোনা পাখি। মায়ের কথা তাহলে মনে পড়েছে এতদিনে? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছেন আপনি। কি যা তা বলছেন আম্মু? মেয়ে কি কখনো তার মাকে ভুলতে পারে? না, কিন্তু তুই নিজেই ভেবে দেখ, কত দিন বাদে কল করলি। মায়ের কথা মনে পড়লে নিশ্চয়ই ফোন করতি। আচ্ছা সরি আম্মু, ভুল হয়ে গেছে। তোমার এই সোনা পাখির এরপর প্রতিদিন তোমার ফোন করে গল্প জুড়ে দেবো। এখন হ্যাপি? এই না হলে আমার মেয়ে। তা বল, কেমন আছিস? আমি আছি ভালো, তুমি কেমন আছো? আর বাবা কেমন আছে? আমিও ভালো আছি, আর তোর বাবাও। আম্মু, একটা কথা জানার ছিল। হ্যাঁ বল। মিতু এখন বর্তমানে কোথায় আছে? না মানে পড়াশোনার জন্য তো বিদেশে চলে গিয়েছিল। রিধিয়াপুর বিয়ের কিছুদিন আগে তো চলে গেল। চলে যাওয়ার পরপরই তো আপুর বিয়েটা হয়ে গেল। কয়েকদিন পর আমারও। থাকতে পারলাম না কারো বিয়েতে। অনেক মিস করছি ওকে। দেশে কি খালামণিদের কাছে আসছে? না, আসেনি, কিন্তু তোর খালার কাছে শুনেছিলাম 2-1 দিনের ভেতর নাকি দেশে আসতে পারে। ও আচ্ছা, ও আসলে আমাকে খবর দিও আম্মু। ওর সাথে অনেক আড্ডা বাঁধাচ্ছে। অবশ্যই। আম্মু, তাহলে এখন ফোন রাখছি, কাজ করতে হবে। নিজের খেয়াল রেখো। তুইও নিজের খেয়াল রাখিস। হ্যাঁ। বলেই ফোনটা রেখে দিল রিমি। কিছু তো একটা আছে মিতু আর রোমানের মধ্যে। তারা হয়তো দুইজন দুইজনকে অনেক ভালো করে চিনে। না হলে মিতুর এতগুলো ছবি রোমানের ডায়েরিতে না চিনলে এতগুলো ছবি থাকতো না। আবার তিথি, তিথি নাম তো বাসার লোকজন আর ওর ক্লোজ ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না। এই সমস্ত কিছুর সমাধান আমাকে বের করতেই হবে। আর ইউ ব্লাইন্ড? চোখে দেখেন না নাকি? আই এম রিয়েলি সরি। আমি আসলে তাড়াহুড়োয় ছিলাম, খেয়াল করতে পারিনি আপনাকে। সরি। ইটস ওকে। বলে মিতু উঠতে নিলে রোমান তার হাত তার দিকে বাড়িয়ে দেয় ওঠার জন্য। মিতু ও রোমানের হাতটা ধরে উপরে উঠে পড়ে আর হেল্প করার জন্য তাকে বলে, ধন্যবাদ আপনাকে। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপনি কোথাও যাচ্ছিলেন তাই না? হ্যাঁ, আসলে আমি এই ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, তো ক্লাসরুম খুঁজছিলাম। এমনিতেই লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়োয় থাকায় আপনাকে খেয়াল করিনি। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার নাকি? জি, ফার্স্ট ইয়ারের সায়েন্স বিভাগে। ওহ, দ্যাটস গ্রেট। আমিও সেম। তাহলে চলো একসাথে রুম খুঁজি। আচ্ছা চলুন। চলুন নয়, চলো। আমরা সেম ইয়ারে না, তাহলে তুমি করে বলা যেতেই পারে। চলো। দুজনে একসাথে রুম খুঁজতে লাগলো। ফার্স্ট ইয়ারের ক্লাসরুম খুঁজে পেলে দুজনে ভিতরে ঢুকলো। নিজেদের জন্য সিট খুঁজে নিয়ে বসে পড়ল। এভাবেই তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। একদিন মিতু ভার্সিটির মাঠে রোমানকে দেখা করতে বললে রোমান ঠিক সময় মতো চলে আসে। মিতুও চলে আসলেই দুজন একসাথে কফি খেতে যায়। কফি খাওয়ার এক পর্যায়ে মিতু বলে ওঠে, রোমান, তোমাকে একটা কথা বলার ছিল। তা বলো। আমরা তো বন্ধু, তো তুমি কি আমার আরো ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড হবে? বেস্ট ফ্রেন্ড হবে না বুঝি? তোমার নিশ্চয়ই বেস্ট ফ্রেন্ড আছে তাই না? ইটস ওকে, ফ্রেন্ড হয়ে থাকবো তাহলে। তোর পাগলি, কেন হব না? আর তাছাড়া আমারও কোনো বেস্ট ফ্রেন্ড নেই। তাহলে আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড। ডান। আমরা যখন এখন বেস্ট ফ্রেন্ড, তাহলে আমরা কেউ একে অপরের থেকে কিছু লুকাবো না কখনো। সব কিছু শেয়ার করব, ঠিক আছে? আর এখন থেকে তুই করে বলবো আমি, আর তুইও আমায় তুই করে বলবি। ঠিক আছে। আচ্ছা শোন না,
আমার না আরেকটা নাম আছে, সেটা শুধু বাড়ির সবাই জানে আর সবাই ওই নামেই ডাকে। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই এখন থেকে তুই আমায় ওই নামেই ডাকবি। ওটা আমার ফেভারিট নেম, আমার দাদুর দেয়া। ওয়াও, সো নাইস। তো ওই নামটা কি? তিথি। অনেক কিউট নেম তো। ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম ম্যাডাম। রোমানের বলা এই কথা শুনে দুজনেই হাসতে শুরু করে। অফিসে বসে অতীতের চিন্তায় মগ্ন ছিল সে। কারো শব্দে তার ভাবনার মাঝে বিচ্ছেদ ঘটে। স্যার, আসতে পারি? ওহ মিলন, ভিতরে আসো। স্যার, আপনি যে ফাইলগুলো চেয়েছিলেন সেগুলো নিয়ে এসেছি। টেবিলের উপর রেখে তোমার কাজে যাও। মিলন ফাইলগুলো রেখে তার কাজে চলে গেল। এদিকে রোমান বিড়বিড় করে বলতে লাগলো, কত ভালো ছিল সেই দিনগুলো, যখন আমরা কত মজা করতাম, কত আড্ডা দিতাম। কিন্তু কেন, কেন তিথি, কেন আমার সাথে এরকমটা করলি? এমনটা না করলেও পারতি তুই। দেখতে দেখতে কেটে যায় দুদিন। এই দুদিনে রিমি বারবার চেষ্টা করেছে রোমানের মুখ থেকে সত্যিটা বের করার, কিন্তু রোমান তো রোমানই, মুখ দিয়ে একটা কথাও বের করেনি। সকাল সকাল লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো রিমি। নীল রঙের সোনালি বাড়ির শাড়ি পরেছে সে, সাথে ম্যাচিং ইয়াররিংস, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। এইটুকুতেই তাকে দেখতে ভয়ানক সুন্দর লাগছে। সবার সাথে বসে ব্রেকফাস্ট করার জন্য রেডি হয়ে নিচে গেল রিমি। রিমিকে নামতে দেখে রিশান মানে রোমানের কাজিন জোরে জোরে বলে উঠল, এই তিন্নি, রাকিব, দেখ দেখ ভাবি কি আজ কত সুন্দর লাগছে। রিশানের কথা শুনে সবাই সিঁড়ির দিকে তাকিয়ে রিমিকে দেখে হাঁ হয়ে গেছে। অন্য দিনের থেকে আজ রিমিকে বড্ড বেশি সুন্দর লাগছে। লাগারই কথা, নীল শাড়িতে যে কাউকেই সুন্দর লাগে, সেখানে রিমিকে লাগাটা অস্বাভাবিক কোনো কিছুই না। রিমি এসে ডাইনিং টেবিলে বসতেই তিন্নি বলে, ওহ ভাবি, তোমাকে না আজ খুব খুব সুন্দর লাগছে। ধন্যবাদ তিন্নি। পাশ থেকে চিমটি কেটে রিশান বলল, হ্যাঁ ভাবি, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। আর একটু কম সাজলেও পারতে। দেখো না, ভাইয়া সেই কখন থেকে এখনো তোমার দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলতেই পারছে না। রিশানের হঠাৎ এমন কথা শুনে রোমান ভ্যাবাচাকা খেয়ে গেল, আর উপস্থিত সবাই এককালে হেসে দিল। খাওয়ার এক পর্যায়ে রিমি বলে ওঠে, আম্মু, আসলে অনেকদিন তো হয়ে গেল মা বাবার সাথে দেখা হয় না, তো আমি ভাবছিলাম তাদের কাছে গিয়ে কয়েকদিন একটু থেকে আসতে। খুব ভালো চিন্তা, তারাও হয়তো তোমাকে অনেক মিস করছে। তাহলে কবে যাবে? যদি সম্ভব হয় তাহলে আজকেই যেতে চাচ্ছি আম্মু। আচ্ছা, তাহলে খেয়ে ব্যাগপত্র গুছিয়ে ফেলো। আর রোমান, তুই ওকে পৌঁছে দিয়ে অফিসে যাস, কেমন? পাশ থেকে রোমান বলল, কিন্তু আমার তো কাজ আছে আম্মু, ওকে পৌঁছে দিতে গেলে তো অনেক লেট হয়ে যাবে। আমি কোনো কিছু শুনতে চাচ্ছি না। ওকে ঠিকঠাক ভাবে পৌঁছে দিয়ে তারপরেই তুই অফিস যাবি। এটা আমার ফাইনাল ডিসিশন। রোমানের আর কিছু করার নেই, মায়ের আদেশ বলে কথা, তাই বাধ্য হয়ে রাজি হয়ে গেল। ড্রাইভিং সিটে বসে আছে রোমান, আর তার ঠিক পাশের সিটে বসে আছে রিমি। দুজনের কারো মুখে কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে কোনো কিছু নীরবতা পালনে ব্যস্ত তারা। এই নীরবতার বাঁধ ভেঙে রিমি বলল, আচ্ছা, আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? আকস্মিক এমন কথাই রোমান গাড়ি ব্রেক করে। একে আপনি গাড়ি কেন থামালেন? হঠাৎ তোমার এমন প্রশ্ন করার কারণ? এমনিতেই আপনি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছেন, যতদূর আমি শুনেছি, তো সেই খাতিরেই আমি আপনার মুখ থেকে কথাটা শুনতে চাই। রোমান রিমির কথায় পাত্তা না দিয়ে গাড়ি স্টার্ট দিল। আপন গতিতে গাড়ি চলতে শুরু করলো। এতে রিমি প্রচণ্ড ক্ষিপ্ত হয়, কিন্তু এখন সেটা প্রকাশ করার টাইম না, কারণ সে এখন অন্য কিছু নিয়ে ভাবনায় ব্যস্ত। আবার দুজনের মধ্যে নীরবতা ছেয়ে গেল। রিমিদের বাসার সামনেই সে গাড়ি থামলো। রিমি গাড়ি থেকে নামতে নামতে বলল, ভেতরে আসবেন না আপনি? না, আজ আর না, এমনিতে অনেক কাজ পড়ে আছে অফিসে, তাও মায়ের কথা রাখতে তোমায় পৌঁছে দিয়ে গেলাম। ভিতরে গেলে আরো টাইম ওয়েস্ট হবে। তাই বলে সামান্য সময়ের জন্য আসবেন না? আপনি না আসলে যে আম্মু বাবা অনেক কষ্ট পাবে। তুমি ওনাদের একটু বুঝিয়ে বলো, আমি এখন যাই। বলে রোমান গাড়ি স্টার্ট করে চলে গেল। রিমি রোমানের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবল, একটা মানুষ কিভাবে এমন হতে পারে? একটু ভেতরে আসলে তো ওনার বেশি ক্ষতি হতো না। পরক্ষণে সব ভাবনা চিন্তার ইতি টেনে সে তার লাগেজ নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। কতক্ষণ বাজতেই রহিমা এসে দরজা খুলে দিল। রহিমা রিমিদের বাসায় কাজ করে। আরে রহিমা খালা, কেমন আছেন আপনি?
এই তো ভালো আছি, তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম মামনি। আমিও ভালো আছি খালা। বাকিরা সব কই? তুমি ভিতরে আসো, সবাই ভিতরে আছে। এতদিন বাদে তোমাকে দেখে সবাই খুশি হবে। আহানা শেখ ভেতর থেকে চিল্লিয়ে বললেন, কে কলিং বেল বাজালো রে রহিমা? কে আসলো এ সময়? আব্বা, রিমি মনি এসেছে। রিমি এসেছে? তো ওকে ভিতরে না এনে দরজায় দাঁড়িয়ে কেন গল্প জোড়া দিছিস? আহানাকে দেখে রিমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আম্মু কেমন আছো তুমি? কত মিস করছি তোমাদের জানো। ভালো আছি, তুই কেমন আছিস? আর হ্যাঁ, তুই একা আমাদের মিস করিসনি, আমরা তোকে অনেক মিস করেছি। জানি জানি কত মিস করেছো, খুব ভালো করেই জানি। আচ্ছা এখন এসব বাদ, তুই বল কার সাথে আসলি? রোমান দিয়ে গেলেন। কি বলিস, রোমান দিয়ে গেল? ওকে ভিতরে আসতে বলবি না? এভাবে দিয়ে কেউ চলে যায় নাকি? আমার কি দোষ? আমি তো ওনাকে বারবার বললাম ভেতরে আসার জন্য, উনি ওনার কাজের অজুহাত দিয়ে চলে গেলেন। আচ্ছা থাক, আজকে যখন চলেই গেছে আমাদের আর তো এখন কিছু করার নেই। এরপর যখন আসবে তখন বোঝাবনি মজা। আম্মু বাবা কই? দেখছি না যে। ও, তোর বাবা একটা জরুরি কাজে গেছে, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এটা ঠিক না, আমি আসলাম আর সবার কাজের ধুম পড়ে গেছে। তুই এখন বল কি খাবি, কি বানাবো তোর জন্য? আমি এখন কিচ্ছু খাবো না, আমি ফ্রেশ হয়ে আসি, দেন একসাথে বসে আড্ডা দিব, এটাই জানি শুধু। পাগলি মেয়ে, তা বললে কি হয়? এতদিন বাদে মায়ের কাছে এসে খাবি না? আমি তোর জন্য তোর ফেভারিট খাবার রান্না করছি। কিন্তু কোনো কিন্তু না, যা ফ্রেশ হয়ে নে গিয়ে। রিমি ফ্রেশ হয়ে এসে তার মায়ের সাথে খেতে বলল। দুজনে কথা বলছে আর মাঝে মধ্যে একটু আধটু খাচ্ছে। তাদের খাওয়ার মাঝে হঠাৎ তাদের বাড়ির কলিং বেল বেজে উঠল। রিমি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই সময় আবার কে আসলো আম্মু? জানি না তো। রহিমা, যা তো গিয়ে দেখ কে আসলো আবার। দরজা খোলার সাথে সাথে বাহিরে থাকা মেয়েটা দ্রুত বাড়িতে ভিতরে ঢোকে রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরল। রিমি মেয়েটাকে ওর সামনে নিয়ে এসে ওর মুখ দেখে প্রচন্ড খুশি হয়। তুই তুই কবে আসলি? আজকেই এসেছি, ফ্লাইট থেকে নেমে সোজা তোদের বাসায় চলে আসলাম। খালামুনির কাছে শুনেছিলাম তুই নাকি আমাকে বড্ড মিস করছিস, তাই ভাবলাম তোকে সারপ্রাইজ দিতে চলে আসি। ভালো করেছিস মিতু, সোজা আমাদের বাসায় চলে এসে। বাট তুই জানলি কি করে আমি এখানে? খালামুনিকে কল করেছিলাম ফ্লাইট থেকে নেমে। আম্মু তুমি জানতে ও আসবে? হ্যাঁ। তাহলে আমাকে কেন বলনি? ও কাম অন রিমি, আমি ফ্লাইট থেকে খালামুনিকে কল দিয়ে বলি তোকে বাসায় আসার জন্য, আর এখানে দেখি মেঘনা চাইতেই চল। শুনি তুই আজই বাসায় এসেছিস, তাই তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসে পড়লাম। আর খালামুনিকে আমি মানা করে দিয়েছিলাম তোকে যেন কোনো কিছু না বলে। আমি তোমাদের দুজনের সাথেই রাগ করেছি, যাও, আর কথা নাই তোমাদের সাথে। ও আমার জানটুস, রাগ করে না, যদি রাগ করিস তাহলে আমি চলে যাচ্ছি। এই না না, আমি রাগ করিনি, কোথাও যাওয়া লাগবে না তোর। এই না হলে আমার জানটুসটা। আচ্ছা আমি যাই, এখন ফ্রেশ হয়ে নেই, তারপর কিছু খেয়ে বসে আড্ডা দিবনি। আচ্ছা যা। বিকেলে ছাদে বসে থেকে গল্প করছে রিমি আর মিতু। আচ্ছা মিতু, লন্ডনে তোর কেমন কাটছিল? তোকে কতবার বলবো আমাকে তিথি নামে ডাকবি? আমার ক্লোজ মানুষ সবসময় তিথি নামে ডাকবে, এটাই আমি চাই। মিতু তো জাস্ট কলেজে। অভ্যাস হয়ে গেছে রে, পাল্টাতে পারি না। পাল্টাতে শেখ রিমি, আমার পছন্দ হয় না এটা। আচ্ছা রাগ করিস না, আমি চেষ্টা করব। এখন তুই বল তো, তোর লন্ডনে কেমন কাটলো? সত্যি বলতে জাস্ট অসাম। জানিস আমি যেদিন ফার্স্ট কলেজে যাই সেদিন কিছু ফ্রেন্ড বানিয়েছিলাম, ওরা অনেক ভালো, সাথে অনেক মিশুকও। ও তাইলে তো আমাকে দরকার নেই। সেটা কি একবারও আমি উচ্চারণ করেছি? এমন আজগুবি কথাবার্তা বলবি না। এখন তুই বল তো, তোর তো বিয়ে হলো, তো বর কেমন, মানে কি করে? তোকে নিশ্চয়ই অনেক ভালোবাসে তাই না? আচ্ছা আমার বরটা ভালো, বাট একটা জিনিস ভালো লাগে না, তার অতীতে কি যেন হয়েছে, তার জন্য সে মাঝে মধ্যে অদ্ভুত বিহেভ করে। আমি যদি জানতে চাই
আমাকে একটুও বলে না। এটা আবার কেমন কথা? নিজের লাইফ পার্টনারের থেকে কেন লুকাই? এটা তো ঠিক না। সেটা ওরে বোঝায় কে? তো নাম কি তোর বর, মানে আমার দুলা ভাইয়ের? রোমান, রোমান খান ওর নাম। রোমানের নাম শুনে মিতুর কাশি উঠতে থাকে। আরে তোর আবার কি হলো মিতু? হঠাৎ কাশি উঠলো কেন? না, তেমন কিছু না, এখন ঠিক আছে আমি। গুড। চিনিস নাকি রোমানকে? চিনবো না কেন? দেশের এত বড় বিজনেসম্যানের ছেলে বলে কথা, পত্রপত্রিকায় তো তার নাম থাকেই। ওটা না, রিয়েল লাইফে তোর সাথে পরিচয় নাকি? মানে কথা বলেছিস, একসাথে থেকেছিস এমন? হ্যাঁ, আমি যে ভার্সিটিতে পড়তাম, রোমানও ঠিক ওই একই ভার্সিটিতেই পড়তো। তুই তো ঢাকা ভার্সিটিতে চান্স পাসনি, তাই তো তোকে অন্য কলেজে চলে যেতে হলো। তখন আমার থেকে আলাদা হয়ে গিয়েছিলি। তো এখন তাহলে রোমান যখন তার ভার্সিটির ফ্রেন্ডকে দেখবে অনেক খুশি হবে, তাই না? হুম, তুই ভুল বললি। আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম না, বেস্ট ফ্রেন্ড ছিলাম। ও আচ্ছা, তোরা রোমানের মধ্যে কি কোনো কিছু নিয়ে আন্ডারস্ট্যান্ড আছে? কই না তো। মিতু আমাকে মিথ্যে কেন বলছে? যদি নাই থেকে থাকে তাহলে রোমান এত ঘৃণা কেন করবে তার বেস্ট ফ্রেন্ডকে? মিতু তো লুকাচ্ছে কিছু একটা। ও চল এখন নিচে যাই, সন্ধ্যা হয়ে আসছে প্রায়। চল। রাত প্রায় 2টো। পশ্চিম আকাশে রূপালী রঙের থালার মতো চাঁদ উঠেছে। মাঝে মধ্যে উত্তর দিক থেকে দমকা হাওয়া বইছে। সেই হাওয়াতে রিমির খোলা চুলগুলো লুটোপুটি খাচ্ছে। বাতাসে তার ফুল গাছগুলোর থেকে মিষ্টি সুবাস ভেসে বেড়াচ্ছে। রিমি চোখ বন্ধ করে ব্যালকনিতে বসে রাতের সেসব সমস্ত কিছু উপভোগ করছে। কি অপরূপ সৃষ্টি সৃষ্টিকর্তার! এসব মনোমুগ্ধকর সৃষ্টি দেখলে মন প্রাণ ভরে যায়। মানুষও তার সৃষ্টি, কিন্তু মানুষ তার মনের ভেতরে অনেক কিছু লুকিয়ে রাখতে পছন্দ করে, বাইরে প্রকাশ করতে চায় না। কত অদ্ভুত তাই না? সত্যি বড় অদ্ভুত। তার চেয়ে অদ্ভুত হলো রোমান। সবাই জানে উনি আমাকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু সে আমাকে কখন কোথায় প্রথম দেখছে তা আজও আমি জানি না। কখনো উনি স্বেচ্ছায় মুখ ফুটে বলে উনি, আবার মিতু যে আমাকে পাগলের মতো ভালোবাসতো সে আজ আমার থেকে অনেক বড় সত্য লুকিয়েছে। কিন্তু কেন? কেন আমি সমাধান করার বদলে বারবার গোলক ধাঁধার ভেতরে ফেসে যাচ্ছি? সকালে গায়ে ভেজা কিছু অনুভব করতেই লাফ দিয়ে উঠে বসে রিমি। জামায় হাত দিয়ে খেয়াল করে তার পুরো জামাটা পানিতে ভিজে রয়েছে। তিথির দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে, এই তিথুর বাচ্চা, আমার গায়ে পানি এলো কোত্থেকে? কোথা থেকে আবার এসেছে? জগ থেকে এসেছে। বলে খিলখিল করে হাসতে শুরু করলো। তিথির হাসি দেখে রিমির রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। কড়া গলায় সে তিথিকে বলল, হাসা বন্ধ করবি তুই? এখন বল, পানি কেন ঢেলে দিয়েছিস আমার উপর? ঘড়িতে তাকিয়ে দেখ তো কটা বাজে। এত বেলা অবধি কেউ ঘুমায়? শ্বশুর বাড়িতেও নিশ্চয়ই এভাবেই এত বেলা অবধি ঘুমাস। তোরে কেউ বকে না? আগে না ম্যাডাম, কাল রাতে দেরি করে ঘুমানোর ফলে সকালে আমার ঘুম ভাঙেনি। তাছাড়া তুই জানিস আমি কখনো লেট করে ঘুম থেকে উঠি না, বরং সবার আগে উঠি। হইছে মহারানী, আপনার আর নিজেরে নিয়ে গুণগান গাওয়া লাগবো না। আপনি এখন উঠে ফ্রেশ হয়ে আমাকে উদ্ধার করুন। আচ্ছা। ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। এর মধ্যে হঠাৎ রিমির বাবা আমির আহানাকে উদ্দেশ্য করে বলল, রিমি তিথি ওরা যখন এখানে আসতে, তাহলে ওদেরও আসতে বললাম, হৃদিকেও আসতে বললাম। মেয়েটার সাথেও তো অনেকদিন দেখা হয় না। সবাই না হয় এখন একসাথে কিছুদিন টাইম স্পেন্ড করি, কেমন হয় বলো? খুব ভালো প্রস্তাব। আমি এখনই ওদের কল করে আসতে বলছি। মিসেস আহানা উঠে যেতে নিলে রিমির ফোনের টোনটা বেজে ওঠে। রিমি স্ক্রিনের উপর নাম না দেখেই তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কারো নরম গলা ভেসে আসলো। হ্যালো রিমি, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। একটা কথা বলার ছিল। জানি তোমার খুব খারাপ লাগবে, বাট আমার কিছু করার নেই। কি কথা? আগে সেটা তো বলবেন। আসলে আমার এখন অফিসে কাজ কম, তো তাই আম্মু বলছে আমাদের এখন দুজনের কিছু টাইম একা স্পেন্ড করা উচিত। তোমাকে কোথাও নিয়ে যেতে বলছে। কয়দিন পর আবার তো আমার কাজের চাপ বাড়বে, সেজন্য আম্মু বলছে এখনই কোথাও নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি তো গতকালকেই আসলাম, আজই আবার চলে যাব, এটা কেমন কথা হলো? আরে বাবা,
আমার এখন কাজ কম বলে আম্মু বলেছে। আর তাছাড়া আমরা ঘুরে আসার পর না হয় আবার যেও। বাট আচ্ছা, তুমি যদি রাজি না হও তাহলে আম্মুকে আমি মানা করে দিচ্ছি। এই না না, আমি যাব, আমাকে মানা করা লাগবে না। এটাই তো সুযোগ আপনার মুখ থেকে কথা বের করানোর। এরপর মনে হয় না এত ভালো সুযোগ পাবো। ওকে ডান, আমি তাহলে বিকেলে পিক আপ করতে আসবনি। এখন রাখছি। আচ্ছা। কি রে রিমি, কি হয়েছে? জিজু কল করেছে নাকি? হ্যাঁ, আসলে আম্মু চাচ্ছে আমরা দুজন একটু বাইরে ঘুরে আসি। রোমানের এখন কাজের চাপ কম তাই। সবে মাত্র তো আসলি রে, এখনই? দিদু, আমি ঘুরে এসে আবার আসবো। কি আর করার, পরিস্থিতিকে এখন তো মেনে নিতেই হবে। বিকেলে বাহিরে গাড়ির হর্ন বাজতেই রিমি ব্যালকনি থেকে রোমানের গাড়ি দেখে নিচে নেমে আসে। দরজা খুলে দিলে রোমান গাড়ি থেকে নেমে ভিতরে আসে। কিছুক্ষণ গল্পগুজব খাওয়া দাওয়া হওয়ার পর রোমান যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। রিমিকে উপরে লাগেজে আনতে পাঠায়। রিমি উপরে গিয়ে দেখে তিথি কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। রিমির কোনো সন্দেহ নেই তিথি কেন নিচে যায়নি। রিমি যাওয়ার সময় বারবার তিথিকে জোর করেছে নিচে যাওয়ার জন্য, কিন্তু তিথি বাহানা দিয়ে কথাটা এড়িয়ে গেছে। এখন তো রিমির রহস্যটা জানা আরো জরুরি হয়ে গেছে। দিদু, নিচে এলে না কেন? তিথি গান শোনাতে বিফোর, যার কারণে রিমির কথাটা তার কান অবধি পৌঁছয়নি। এবার রিমি ক্ষিপ্ত হয়ে তিথির হেডফোন খুলে দিয়ে বলল, তিথি, আমি তোকে কিছু বলছি। তো বল না, কে মানা করেছে? নিচে আসলি না যে? ভালো লাগছিল না তাই। রোমানকে তো তুই দেখিসনি, তোর তো আবার মানুষ দেখার কৌতূহল অনেক। তাহলে আজ না যাওয়ার কারণ? তিথি কিছু বলতে যাবে তার আগেই রিমি তার হাত উঁচু করে তিথিকে থামিয়ে দিয়ে বলল, ও প্লিজ, এটা বলিস না যে তোর ভালো লাগেনি, বলে যাসনি, কারণ আমি তোকে খুব ভালো করে চিনি। এতই যখন চিনিস তাহলে বল না কেন আমি গেলাম না নিচে? আছে উত্তর, আছে আছে তোর কাছে? যদি বলি আছে। রিমির কথা শুনে তিথি একটা শুকনো ঢোক গিলল। ওর হাত মুখ ভয়ে ঘেমে যাচ্ছে। রিমি শিওর তিথি কিছু একটা তো করেছে, যার জন্য এতটা ভয় পেয়ে আছে। কি হলো, তুই এত ঘামছিস কেন? কই, আমি ঘামছি না তো। এখন তুই বল আমি কেন যাইনি? রিমি একটা ভুবন ভুলানো হাসি দিয়ে স্ট্রেট কাট বলে দিল, তুই কোনো কিছু নিয়ে ভয়ে যাসনি তো? অ্যাম আই রাইট? কিসের ভয়? আর আমি কেন ভয় পেতে যাব? এটা তুই খুব ভালো করেই জানিস। তিথি আর কিছু বলতে পারল না, তার আগেই রুমে রোমানের আগমন। রিমি, কোথায় তুমি? রোমানের গলা শুনে রিমি দরজার দিকে তাকিয়ে দেখে রোমান রুমে প্রবেশ করছে। রোমানকে দেখে রিমি বলল, আরে আপনি এখানে? হ্যাঁ, নিচে অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি, কিন্তু তোমার আসার তো নামগন্ধ কিছুই নেই। লাগেজ নিয়ে আসতে বুঝি এত টাইম লাগে? আমি তো কথা বলছিলাম, তাই নিচে যেতে দেরি হচ্ছিল। রোমান ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছিলে? এই তো। রিমি বাকিটুকু বলার আগেই পিছন ফিরে তিথিকে কোথাও দেখতে পেল না। এমনটা যে হওয়ার কথা রিমি ভালোই জানত, কিন্তু ও ভাবছে অন্য কথা। রোমান আসার কিছুক্ষণ আগেও তো তিথি ছিল, তাহলে এত তাড়াতাড়ি ও কোথায় গেল? ওহ ম্যাডাম, বাকিটুকু না বলে কোন ভাবনার সাগরে ডুব দিলেন আপনি? রোমানের কথায় রিমির হুঁশ ফেরে। কই, কিছু ভাবছিলাম না তো, আমি আসলে ফোনে কথা বলছিলাম। আচ্ছা, তো চলো এখন বাসায় যাওয়া যাক। লাগেজটা কই তোমার? রিমি হাত দিয়ে ইশারা করতেই রোমান লাগেজ বের করে নিয়ে আসলো। তারপর দুজনে নিচে নেমে আসলো। সবার থেকে বিদায় নিয়ে দুজনে গাড়িতে গিয়ে বসলে রোমান গাড়ি স্টার্ট দিল। আপন গতিতে গাড়ি চলা শুরু করলো। আর এদিকে উপরে ব্যালকনিতে দাঁড়িয়ে একজন রোমান আর রিমিদের গাড়ি যাওয়ার অপেক্ষা করলো। তারপর ডেভিল হাসি হাসতে হাসতে বলল, কি ভেবেছিলি রিমি? এত তাড়াতাড়ি তো আমি রোমানের সামনে যাব না। গেলে আমার বানানো সব প্ল্যান যে ভেস্তে যাবে, তখন কি হবে? আমার খেলা যে শুরু না হতেই শেষ হয়ে যাবে। না, এটা কখনোই হতে দিব না আমি। বলে তিথি আবার হাসিতে মেতে উঠল। পরদিন সকালে রিমি আর রোমান উদ্যত হলো কক্সবাজারে যাওয়ার জন্য। রোমান ড্রাইভিং সিটে আর রিমি তার পাশের সিটে। গাড়ির কাঁচ খুলে রাখার ফলে বাতাসে রিমির চুলগুলো বারবার ওর মুখে আছড়ে মাছড়ে পড়ছে। রিমি বিরক্ত হয়ে লাগাতে নিলে রোমান লাগাতে দিল না। রিমিও আর লাগাতে চাইল না। পুরো 10টা ঘন্টা দুজনে ওভাবেই ছিল। রিমি চিন্তায় বিভোর
আর রোমান ড্রাইভে। বেশি যে কথা বলা সেটা তাদের মাঝে ছিল না, খালি মধ্যে রোমান স্বেচ্ছায় রিমিকে খাবার এনে খাওয়ার জন্য দিয়েছিল। সেই সময় একটু কথা হয়েছিল, ব্যাস এইটুকুই। আচ্ছা, আর কতক্ষণ টাইম লাগবে পৌঁছাতে? এই তো, আর বেশি না, প্রায় এসেই পড়েছি। ও আচ্ছা। বলেই রিমি নীরবতার চাদরে আবৃত হয়ে গেল। গাড়ি ড্রাইভ করার এক পর্যায়ে রোমান খুব জোরে ব্রেক কষে। ব্রেক না করলে আজ তারা হয়তো চলেই যেত ওই আকাশে। অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হয়নি সামনের গাড়িটার সাথে তাদের। তুমি ঠিক আছো রিমি? হ্যাঁ। তুমি গাড়িতে বসো, আমি একটু বাহির থেকে দেখে আসি সামনের গাড়িটার কি অবস্থা। আচ্ছা যান। রোমান বেরিয়ে সামনের গাড়িটার কাছে গেল। কাঁচের সামনে ঠক ঠক করতেই কাঁচ খুলে গেল। ভেতরে থাকা মানুষটাকে দেখে রোমান অবাক, সাথে খুশিও। হেই, হোয়াটস আপ? এই তো, তোমার কি খবর? আর রূপা, তোমার? রূপা বসা থেকেই উত্তর দিল, ভালো। তো জিজু, আপনি এখানে? রিমি কই? আমি আর রিমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, তোমরাও নিশ্চয়ই তাই এসেছো। রূপা হেসে বলল, হ্যাঁ। ওহ, দ্যাটস গ্রেট। তো কোন রিসর্টে উঠেছো হৃদয়? রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট। ওটা সমুদ্র সৈকতের কাছে আছে, সুযোগ সুবিধা অনেক ভালো, তাই ওটাতেই ওঠা। আমরাও তো রিসর্টে গিয়ে দেখা হচ্ছে নাকি? নিশ্চয়ই। রোমান ওদের থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসতেই রিমি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, এত লেট কেন হলো? গাড়ির লোকজন ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, হৃদয়রা ছিল ওই গাড়িতে। কি? রূপার হৃদয় ভাই আসছে? তাহলে তো এখন অনেক মজা হবে। ইয়াহু! রিমির মুখে এত হাসি দেখে রোমানের মুখের কোণেও হাসি ফুটে ওঠে। এই হাসিটাই তো রোমান সারা জীবন দেখতে চায়, কিন্তু এটা দেখার সৌভাগ্য কি তার দীর্ঘস্থায়ী হবে? প্রায় আধা ঘন্টা পর তারা রিসোর্টে গিয়ে উঠল। রিসেপশন থেকে তাদের বুক করা রুমের চাবি নিয়ে গেল। মূলত তাদের রুমটা ৫ম ফ্লোরে পড়েছে। ৫ম ফ্লোরে উঠেই তারা সবার শেষ রুমটার দরজা খুলে ভিতরে গেল। লাগেজ ঠিক করে রেখে রোমান টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে গেল। রোমান আসতেই রিমি ঢুকলো। মাথা মুছতে মুছতে ব্ল্যাক কালারের লং ড্রেস পরে বের হলো রিমি। রোমান ল্যাপটপে তখন কিসের জানি কাজ করছিল। রিমিকে দেখে কাজ বাদ দিয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। রোমানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিমি লজ্জা পেয়ে যায়, তবুও অনেক কষ্টে বলে, ওভাবে কেন তাকিয়ে আছেন? রোমান বসা ছেড়ে উঠে রিমির দিকে এগুতে লাগলো, আর রিমি পিছন দিকে পিছাতে লাগলো। একসময় আর পিছানোর জায়গা নেই, তখন রিমির পিঠ দেওয়ালের সাথে একেবারে লেগে যায়। রোমানের মুখ রিমির কানের কাছে নিয়ে বলে, ভালোবাসি, অনেক ভালোবাসি তোমায় প্রেয়সী। প্লিজ কখনো আমায় ছেড়ে যেও না। আমায় যদি তুমি ছেড়ে যাও তাহলে আমি মরে। আর বলতে পারল না রোমান। তার আগে রিমি ওর হাতের আঙুল রোমানের ঠোঁটের উপর রাখে আর বলে, কখনো যাব না। এই প্রাণ থাকতে আপনায় রেখে আমি কখনো যাব না। সব সময় আপনার পাশে থাকবো। সত্যি তো, আমি কিন্তু আজ অব্দি আমার মনের কথা বলিনি, কেন জানি আজ না বলে থাকতে পারলাম না, বলেই দিলাম। আপনি কি জানেন এই কথাটা শোনার জন্য যে আমি অনেক অপেক্ষা করেছিলাম? সরি এত অপেক্ষা করানোর জন্য। ইটস ওকে। রাতে ঘুমিয়ে আছে দুজন। হঠাৎ কোনো কিছুর শব্দে রিমির ঘুমটা আলগা হয়ে যায়। চোখ মেলে তাকাতেই শব্দটা আবারও পেতে থাকে। পাশে তাকিয়ে দেখে রোমান বেঘরে ঘুমুচ্ছে, তাই আর রোমানকে ডাক দিল না রিমি। আস্তে ধীরে রোমানের পাশ কাটিয়ে উঠে গেল। রুমের দরজা খুলে বাহিরে এদিক ওদিক উকিঝুঁকি দিতেই কোনো কিছু একটা ছায়া দেখতে পেল সে। রিমি সেই ছায়া অনুসরণ করতে থাকলো। আস্তে আস্তে সেই ছায়াটা ছাদের দিকে যেতে থাকে, রিমিও পিছু নিতেই থাকে। ছাদে গিয়ে রিমি দেখে কেউ একজন কালো কাপড় পরিহিতা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। রিমি এক পা দুপা করে সেই মেয়েটার দিকে এগিয়ে যায়। রিমি মেয়েটার কাঁধে হাত রাখতেই মেয়েটা রিমির দিকে ঘুরে তাকালো, কিন্তু রিমি মেয়েটার চেহারা দেখতে পেল না। কাপড় দিয়ে তার পুরো মুখ পেঁচিয়ে রাখা হয়েছে। মেয়েটা রিমিকে টান দিয়ে তার স্থানে এনে সে রিমির স্থানে চলে গেল। রিমির ভয়ে বুক ধকধক করছে। নিচে তাকিয়ে দেখে অনেক গভীর। এখন যদি মেয়েটা তার হাত ছেড়ে দেয় সে একেবারে নিচে পড়ে যাবে। কে তুমি? কেন আমার সাথে এমন করছো? আমাকে ছেড়ে দাও। রিমির কোনো কথাই যেন মেয়েটার কান অবধি পৌঁছালো না। সে আস্তে আস্তে করে একটা টাইম রিমির হাতটা পুরোপুরি ছেড়ে দেয়। রিমি তো চোখ খিচে বন্ধ করে ফেলে।
রিমি চিৎকার দিয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। রিমির এত জোরে চিৎকার রোমানের ঘুম ভেঙে যায়। রিমিকে ঘাবড়াতে দেখে রোমান পাশের টেবিল থেকে গ্লাসে পানি ঢেলে রিমিকে দেয়। রিমি এক নিমেষে গ্লাসের পুরো পানি ঢকঢক করে খেয়ে ফেলে। রোমান রিমির কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? এত জোরে চিৎকার কেন করলে? খারাপ কোনো স্বপ্ন দেখছিলে নাকি? রিমি রোমানকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, পারবো না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। কি হয়েছে সেটা তো আগে বলবে। খারাপ স্বপ্ন দেখেছি। না না, অনেক খারাপ স্বপ্ন দেখেছি। কি এমন দেখেছো যার জন্য এত ভয় তোমার? রিমি রোমানকে পুরোটা খুলে বলল। রিমির কথা শুনে রোমান হো হা করে হাসতে থাকলো। রোমানের এত সিরিয়াস মুহূর্তে হাসি দেখে রিমির প্রচুর রাগ হলো। রিমির দিকে তাকিয়ে রিমিকে রাগে ফুঁসতে দেখে অনেক কষ্টে তার হাসি দমন করে বলল, আরে পাগলি, এটা তো একটা স্বপ্ন ছিল, বাস্তব তার না। এত ভয় পাওয়ার কিছুই নেই। আপনার সাথে আমার আর কথা নেই, যান। আরে রাগ করো না। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমি চাই না এই ঘটনাটা পরবর্তীতে আমার জীবনে কোনো প্রকার প্রভাব ফেলুক। রিমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কি ঘটনা? রোমান ওর ফোন নিয়ে গ্যালারিতে ঢুকলো। সেখান থেকে একটা মেয়ের ছবি বের করে রিমির হাতে ফোনটা দিল। এই যে এই মেয়েটা হলো তিথি, যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু এই মেয়েটাই আমার নামে পুলিশ কেস করেছিল যে আমি নাকি প্লে বয়, অনেক মেয়ের সাথে নাকি রাত কাটিয়েছি। কিভাবে ও পারলো আমার বন্ধুত্বের সম্পর্কটাকে এভাবে নষ্ট করে দিতে? কিভাবে? ওর এই ধোকার জন্য আমি ভয় পাই যদি তুমিও আমাকে ধোকা দাও। তাই তোমার সাথে এত খারাপ বিহেভ করেছি এতদিন। আই এম সরি রিমি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আপনার সরি বলার কোনো প্রয়োজন নেই। আপনার জায়গায় আমি থাকলেও আমিও নিশ্চয়ই এমনটাই করতাম। আমি কেন, যে কারো করাটাই স্বাভাবিক। আর আই এম সরি, আমি জানতাম না আমার বোন আপনার সাথে এত বাজে একটা কাজ করেছে। জানলে ওকে ঠিক শাস্তি দিতাম। ওয়েট, ও তোমার বোন মানে? তিথি আমার খালাতো বোন হয়। তাই তো, তোমার গুণগান করলে ও এত জেলাস ফিল করতো। মানে তোমার মনে আছে তুমি একদিন তোমার গাড়ি নিয়ে তাড়াহুড়োয় কোথাও যাচ্ছিলে, তখন তোমার গাড়ির সাথে লেগে এক পিচ্চির হাত পা ছিলে যায়। তখন লোকজন তোমায় যেতে দেয় না, তখন আমি তো ওদের বুঝিয়ে তোমাকে যেতে সাহায্য করি। ওটা আপনি ছিলেন? হ্যাঁ, তোমাকে ওদিন প্রথম দেখাতে ভালোবেসে ফেলি। আমি গাড়িতে এসে যেটা তিথিকে বলি, ও তখন একবারও বলেনি তুমি যে ওর বোন। বরং যতবার তোমার কথা তুলতাম ও জেলাস হতো। আমি তো ভেবেছিলাম তোমায় আমি কখনো পাবো না, তাই তো তোমার সাথে দেখা হয় না আমার আর। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ওই দিন রিধি আর রোহানের বিয়েতে তোমাকে দেখি। আমি আর দেরি করতে চাইতাম না যদি তুমি হারিয়ে যাও, তাই ওই দিন তোমার মা বাবাকে বিয়ের প্রস্তাব দেই। এই জন্য দেখো আজ আমরা একসাথে। ও, আসল মিস্ত্রি তাহলে এখানে? যাকে এসব বাদ। তিথি আর যখন আপনার সাথে এত বাজে একটা কাহিনী ঘটলো, আপনি তাহলে ওরা শাস্তি কেন দিলেন না? কেন ছেড়ে দিয়ে রেখেছিলেন? বেস্ট ফ্রেন্ড ছিল ও আমার, কিভাবে ওকে শাস্তি দেই বলো? চাইলেও যে পারতাম না। আই আন্ডারস্ট্যান্ড, আসল বন্ধুত্বের সম্পর্কগুলো এমনই হয়। কিন্তু আমি ওর থেকে জেনেই ছাড়বো কেন ও আপনার সাথে এমনটা করলো। তা না হয় জেনে নিও, কিন্তু তাই বলে আমাদের ঘোরাঘুরিটা যেন স্পয়েল না হয়, সেটা যেন মাথায় থাকে। থাকবে। আচ্ছা তাহলে এখন ঘুমাও, সকালে আমরা ঘোরার জন্য বের হব। দুজনে সকালে ফ্রেশ হয়ে খেয়ে রেডি হয়ে নিল। দুজনে আজ ম্যাচিং ক্লথস পরেছে। দুজনের গায়ে সাদা রঙের পোশাক। রিমি খুশিতে বলল, চলেন এবার আমরা যাই। হ্যাঁ যাবো তো। রূপা আর হৃদয়কেও ফোন করে একসঙ্গে গেলে কেমন হয়? উফ, সেই দারুণ হয়। তাহলে আর দেরি কিসের, আমি রূপাকে কল দিচ্ছি। বলে রিমি ফোন নিয়ে রূপাদের নিচে রিসেপশনে যেতে বলল। চারজনের রিসেপশনে একসাথে হওয়ার পর ওরা সবাই মিলে ঘুরতে গেল। সমুদ্রের ধারে গিয়ে রিমি হাত ছড়িয়ে দিয়ে চিৎকার করছে। সমুদ্রের ঢেউয়ে পানি এসে রিমির সারা শাড়ি ভিজিয়ে দিচ্ছে। প্রচণ্ড বাতাসে রিমির খোলা চুলগুলো মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে। রিমি এতে উৎফুল্ল হয়ে উঠছে। রিমিকে এত খুশি দেখে সবাই খুব খুশি। রিমি হঠাৎ তার আনন্দ উপভোগ করা বাদ দিয়ে পিছনে তাকালো। সবাইকে এক জায়গায় স্থির থাকতে দেখে সে দৌড়ে তাদের দিকে আসছে। রোমান সহ বাকিরা রিমিকে আস্তে আস্তে বলছে, কিন্তু কে শোনে কার কথা? রিমি ওর মতো দৌড়ে আসছে। আসার সময় একটা মেয়ের সাথে খুব জোরে ধাক্কা লাগে রিমির। রিমি সেদিকে পাত্তা না দিয়ে সবার কাছে এসে উপস্থিত হলো। এই তোমাকে বারবার বলছি না
আস্তে ধীরে আসতে, কথা কি কানে যায় না? বেশি বোঝো কেন সব সময়? ঘুরতে এসে বকা দেবেন? যান, আপনার সাথে আর কথা নেই। আরে রিমিকে মুখ ফুলানো দেখে সবাই ফিক করে হেসে দিল। রোমান রিমির সামনে গিয়ে কান ধরে বলল, সরি, আর বকবো না, প্লিজ কথা অফ করো না। আচ্ছা, বাট আমাকে অনেক চকলেট আর আইসক্রিম কিনে দিতে হবে, না হলে আবার আরে। জাস্ট এটুকুই? হ্যাঁ। আচ্ছা, দিব কিনে। এবার হ্যাপি? অনেক। সবাই যে যার মতো করে উপভোগ করছে, কিন্তু রিমির চোখ বারবার চেয়ারে বসে থাকা মেয়েটার দিকে, কারণ অনেকক্ষণ ধরে মেয়েটা রিমির উপর নজর রাখছে। রিমি মেয়েটাকে দেখতে পাচ্ছে না, কারণ মেয়েটার বুক ঢাকা। রিমি রূপাকে বলে মেয়েটার কাছে যেতে লাগলো। রিমিকে দেখে মেয়েটা তার বসা থেকে উঠে হাঁটতে শুরু করে। রিমিও পিছু নিতে থাকলো। এক টাইম তারা রিসোর্টের ছাদে চলে আসে। মেয়েটা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রিমি মেয়েটার কাঁধে হাত রাখতেই মেয়েটা তার দিকে ঘুরে দাঁড়ায়। আমি খেয়াল করছিলাম আপনি অনেক সময় ধরে আমার দিকে লক্ষ্য রাখছেন, কিন্তু কেন? রিমির কথা শুনে মেয়েটা তার মুখ বের করলো। মেয়েটার মুখ দেখে রিমি অবাক হয়ে বলল, তুই তুই এখানে কেন? তোকে শেষ করতে এসেছি। আমাকে? কিন্তু কেন? কি করেছি আমি? কি করিসনি তাই বল। দেখ তিথি, কথা না ঘুরিয়ে সোজা সাপটা উত্তর দে। তাহলে শোন, রোমানের সামনে আমি যাই না, কারণ ওকে মিথ্যা কেসে আমি ফাঁসিয়েছি। আর কেন ফেসেছি জানিস? রিমি মাথা ঝাঁকিয়ে না উত্তর দিল। তিথি আবার বলা শুরু করলো, মনে আছে তুই একদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলি? সেদিন রোমান তোকে হেল্প করেছিল। আমি তোকে দেখেছিলাম ওই দিন, বাট তুই তাড়াহুড়া থাকায় তোকে ডাকিনি। আর রোমান যখন তোর কথা বললো, তখন ওরে বলতে চেয়েছিলাম ওইটা আমার বোন হয়, কিন্তু ও তোর এত প্রশংসা করলো যা আমার সহ্য হয় না, তাই আর বলিনি তোর কথা। আর সহ্য হবে কি করে? আমি যে ওকে বড্ড ভালোবাসতাম। ভালো যদি বাসতি তাহলে মিথ্যা মামলা কেন দিলি? ওই দিনের পর রোমান সব সময় তোর কথা বলতো। একদিন তো বলেই ফেলে তোকে অনেক ভালোবাসে ফেলেছে। আমি যে ওরে ভালোবাসি এটা তো ও জানি না। ওই দিন জানাতে চেয়েছিলাম, বাট তুই সেদিন পথের কাঁটা হয়ে গেছিস। তাই যখন দেখলাম রোমান আমার থেকে বেশি তোর কথা বলে, তখন ডিসিশন নেই, ওকে শেষ করে দিব আমি। ও যখন আমার হবে না, তখন আর কারোর হবে না, তাই মিথ্যা মামলায় ফাঁসাই। কিন্তু দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই রোমানের বউ হলি তুই। কিন্তু এটা স্থায়ী হতে দিব না আমি। বলে তিথি রিমির গলা চেপে ধরে। রিমি বারবার চেষ্টা করেও ছাড়াতে পারে না নিজেকে। ওর শ্বাসকষ্ট হতে শুরু করে। ওই সময় রোমান এসে রিমিকে তিথির হাত থেকে ছাড়ায়, আর পুলিশ ডেকে ওকে ধরিয়ে দেয়। যাওয়ার সময় শুধু তিথি বলে, খুব খারাপ হবে রিমি, খুব খারাপ হবে। তারপর পুলিশরা তিথিকে ধরে নিয়ে গেল। রোমান রিমিকে জড়িয়ে ধরে বলে, রিমি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, বাট আপনি এখানে কিভাবে? পাশ থেকে রূপা বলে ওঠে, তুই আমাকে বলে গিয়েছিলি না তুই ওই মেয়ের পিছে যাচ্ছিস? তার কিছুক্ষণ পর রোমান তোকে খুঁজে না পেয়ে আমার কাছে আসে। আমি তখন বলে দিই, আর আমরা খুঁজতে খুঁজতে উপরে এসে দেখি। রিমি রোমানের দিকে তাকিয়ে বলল, আপনি সব শুনেছেন? হ্যাঁ, ভাবতে পারছি না শুধুমাত্র এই জন্য আমার বেস্ট ফ্রেন্ডটা এত খারাপ হয়ে যাবে। যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের নতুন লাইফ শুরু করার টাইম। আগের সবকিছু ভুলে যান। রোমান মুচকি হেসে রিমিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, অনেক ভালোবাসি তোমাকে রিমি, আমার মৃত্যুর আগ অবধি তোমার সাথে কাটাতে চাই আমি। আমিও অনেক ভালোবাসি আপনাকে, আমিও তো এটাই চাই। এভাবেই বেঁচে থাকুক তাদের ভালোবাসা।